আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ২ টা বিষয়ে কথা বলব। সেটা হচ্ছে জেড গ্রুপ নিয়ে কথা বলতে চাচ্ছি। আর মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস নিয়ে আমার কিছু কথা আছে। কারণ ওনাদের মালিক পক্ষরা কিছু টেলিভিশন চ্যানেলে বা মিডিয়াতে এসে কিছু কথা বলতেছেন। তো এই বিষয়ে একটু কথা বলব। জেড গ্রুপ আর বি গ্রুপ নিয়ে প্রথমে বলি কারণ এই মুহূর্তে মার্কেটে এটাই অনেক বড় একটা বিষয়। জেড গ্রুপ এবং বি গ্রুপের শেয়ারের প্রাইস বাড়তেছে, অর্থ উপদেষ্টার বক্তব্য, প্রাইস কমতেছে, সবই ঠিক আছে। এখন এই বিষয়ে কথা বলা দরকার। তার আগে একটু বলে রাখি, জানুয়ারি থেকে প্রতি শুক্রবার রাত ৮টা থেকে ১১টা কোর্সের আয়োজন করা আছে। যদি কেউ আগ্রহী হন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তো জেড গ্রুপ নিয়ে যদি প্রথমেই আসি, প্রাইস বাড়তেছে। এখন ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আমার ভিডিও শোনেন, আমি এটুকু বলতে পারি যে আমাদেরকে বা আপনাদেরকে ভালোবেসে জেড গ্রুপের প্রাইস বাড়ানো হচ্ছে না। সর্বপ্রথম এটুকু মাথায় নিতে হবে। ভালো শেয়ারের প্রাইস বাড়তেছে না, কিন্তু জেড গ্রুপ আর বি গ্রুপের প্রাইস বাড়তেছে। এটা আপনাকে ভালোবেসে যে আপনি এখান থেকে ইনকাম করবেন, প্রফিট করবেন, এই জন্য অন্তত প্রাইস বাড়ানো হচ্ছে না। আপনার হাতে শেয়ারগুলোকে ধরিয়ে দেওয়ার জন্যই মূলত প্রাইস বাড়ানো হচ্ছে, এটা মাথায় রাখবেন। জেড গ্রুপের একটা শেয়ার আপনি যদি রবিবারে কেনেন, তাহলে তার ম্যাচুরিটি হবে 5 ওয়ার্কিং ডেজ পরে, 5টা ওয়ার্কিং ডেজ বা 4 ওয়ার্কিং ডেজ এরকম। আমি হিসেব করে দেখেছি, প্রায় 80% শেয়ারের প্রাইস আপনি যেদিন কিনেছেন আর আপনি যেদিন সেল করবেন, ওই দিন আপনার লসে ছিলেন। তাহলে এই অ্যাবনর্মাল মার্কেটে, এই ধরনের মার্কেটে এই গ্রুপের শেয়ারগুলো আসলে কিনে কতটুকু প্রফিট করা যায়, এটা আপনাদেরই চিন্তার বিষয়। আমি আবারও বলতেছি, আপনারা 100 জনের মধ্যে যদি 20 জন প্রফিট করে আর 80 জন লস করে, ওটা কোনো ভালো উদাহরণ নয়। এটা আমি আগেও বলছি, এখনও বলতেছি, ভালো উদাহরণ নয়। এটা কোনো ভালো উদাহরণ হইতে পারে না। জেড গ্রুপের শেয়ারগুলোর বিষয়টা হচ্ছে, যেহেতু অর্থ উপদেষ্টা থেকে একটা উনি কার ক্ষতি হবে কার ভালো হবে সেই দিক বিবেচনা না করে উনি ওনার মতো করে বলছে, কিন্তু সেটার একটা ইমপ্যাক্ট মার্কেটে খুব সিরিয়াসলি পড়ছে। এবং সেটা বিশেষ করে নতুন যারা এন্ট্রি নিয়েছেন মার্কেটে, তারা তো একেবারে এর আগেও তারা নিশ্চয় লস করে এখানে এসে এন্ট্রি নিয়েছেন যে শেয়ারগুলোর প্রাইস খুব বেশি বাড়তেছে, দেখি এখান থেকে কিছুটা আগের যে লসটা আছে সেটা রিকভার করা যায় কিনা। রিকভার তো হয় নাই, উল্টা আরও কিন্তু অন্তত 15 থেকে 20% আরও লস হয়েছে। তাহলে এই শেয়ারগুলোতে আসার দরকারটা কি? আমার কথা হচ্ছে জেনে শুনে, হ্যাঁ, কিছু শেয়ারকে জেড গ্রুপে পাঠানো হয়েছে, যে 28টা শেয়ারকে। এর মধ্যে কিন্তু অনেকগুলো শেয়ার কিন্তু জেডে থাকবে না, আপনারা নিশ্চিত থাকেন। অনেকগুলো শেয়ার বি ক্যাটাগরি, এ ক্যাটাগরিতে চলে যাবে, কিছুদিন পরে চলে যাবে, আপনারা দেখবেন। সব শেয়ার জেডে থাকবে না। ওটা আপনি ভুল করেন নাই, যে শেয়ারগুলো আপনি বি ক্যাটাগরির বা এ ক্যাটাগরির কিনছেন সেগুলোকে জেডে পাঠিয়ে দিয়েছে, এটা আপনার ভুল না। এটা কমিশনের সিদ্ধান্তের কারণে একটা ঘটনা ঘটছে। কিন্তু কিছু শেয়ার তো জেডে আসছিল আগ থেকে। ওই শেয়ারগুলো যারা জেনে শুনে বুঝে কিনেছেন, তারা অবশ্যই নিজেদেরকে অনেক বেশি স্মার্ট মনে করেন বিদায় কিনেছেন। কিন্তু ওই স্মার্টনেসটা কিন্তু দিন শেষে ধরে রাখতে পারবেন না। অতীতে পারে নাই, বর্তমানেও পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আপনি ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি হয়তো অনেক বেশি প্রফিট করতে পারেন জেড গ্রুপের শেয়ার কিনে, কিন্তু ওভারঅল পুরো মার্কেটে 80 থেকে 90% বিনিয়োগকারী টাকা হারায়। তাহলে এটা হয়তো আপনার কাছে আমি প্রফিট করতেছি জেড গ্রুপের শেয়ার কিনে, এটা হয়তো আমার কাছে ভালো লাগতে পারে, কিন্তু আরও 80-90 জনের মার্কেটে এই শেয়ারগুলো কিনে যে লস করতেছে, এটা তো ভালো উদাহরণ নয়। তো সুতরাং আপনারা এই ধরনের শেয়ার থেকে কেনা থেকে একটু বিরত থাকবেন, কারণ এটা আপনাদের জন্য খুবই ভয়ঙ্করভাবে সামনের দিনগুলোতে খুবই ভয়ঙ্করভাবে আসবে এই গ্রুপের শেয়ারগুলো। আপনাদেরকে আপনি একটা জিনিস চিন্তা করতে হবে, 275 কোটি টাকার লেনদেন, 300 কোটি টাকার লেনদেনের মধ্যে এই শেয়ারগুলোর প্রাইস বাড়তেছে কেন? ভালো শেয়ার কি নাই মার্কেটে, তাদের প্রাইস বাড়তেছে না কেন? এটার একটা কারণ হচ্ছে, এই শেয়ারগুলোতে অনেক বেশি স্মার্ট মানি আছে, তারা এখান থেকে বের হতে হবে। হ্যাঁ, আপনি যদি চান্স পান বের হয়ে যান, নতুন করে এন্ট্রি নেবেন না। যদিও এভাবে সরাসরি বলা ঠিক না, বলতেছি নতুন করে এন্ট্রি নিতে যাবেন, প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এটা হচ্ছে একটা জেড গ্রুপের বিষয় বললাম। আর দ্বিতীয় যে বিষয় সেটা বলতেছি, কিছু মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসের বিষয়ে। শিবলি কমিশনের সময় যখন 1500 পয়েন্ট ইন্ডেক্স মাইনাস হয়, তখন যারা মার্জিন ঋণ দিয়েছিল, সব ব্রোকারেজ হাউস না, সব
মার্চেন্ট ব্যাংকও না, কিছু কিছু যে হাউসগুলো কি বলে দেয়, মার্জিন ঋণ দেয়, তাদের কিন্তু একটা হিসাব আছে। আপনারা যারা আমার ভিডিও শোনেন, আমরা কিন্তু সংঘবদ্ধ না, কিন্তু যারা মার্জিন ঋণ দেয় তারা কিন্তু সংঘবদ্ধ। তারা জানে আজকের দিনে, এখন এই মুহূর্তে আমি যখন কথা বলতেছি, মার্কেটে প্রত্যেকটা এটার কি বলে হাউজের কত হাজার কোটি টাকা মার্কেটে মার্জিন ঋণ দেওয়া আছে, তারা কিন্তু এটা জানে। আমার কাছে যেটা মনে হয়, শিবলি কমিশনের সময় যখন 1500 পয়েন্ট মাইনাস হয়েছে এবং এই রাশেদ মাকসুদ কমিশনের সময় 1200 পয়েন্ট মাইনাস হয়েছে, এই সময়টার ভিতরে আমার কাছে মনে হয়েছে অনেক বেশি মার্জিন ঋণ মার্কেটে ছিল, অনেক বেশি মার্জিন ঋণ মার্কেটে ছিল। এটা হয়তো যারা মার্জিন ঋণ দেয় তাদের ক্যালকুলেশন এটা বের হয়েছে, যার কারণে ফোর্স সেল আসছে। তারা তো সংঘবদ্ধ এবং তাদের হাতে সবচেয়ে বেশি শেয়ার, তো তারা দিছে ফোর্স সেল। আপনার মার্জিন ঋণটি তছনছ হয়ে গেছে, মূল টাকা সহ তারা নিয়ে গেছে, মূল টাকা সহ আপনার নিয়ে গেছে। তো মার্জিন ঋণটা তারা দিছে, তারাই কিন্তু ফোর্স সেলগুলো করছে। আমি আর আপনি কিন্তু ফোর্স সেল করি না, কারণ আমরা সংঘবদ্ধ না। তাদের কাছে সমস্ত কিছু ডাটা আছে। আপনি মনে করতেছেন আপনি মার্জিন ঋণ নিছেন, এটা আপনি নিছেন, আপনি তো কারোটা জানেন না। এরকম আপনার মতো আরও হাজার হাজার লোকে মার্জিন ঋণ নিয়েছে। কারণ শিবলি কমিশনের সময় যখন 6300 বা 400 থেকে ইন্ডেক্স পড়ে, তখনও মার্কেট কিন্তু ওভার ভ্যালুড ছিল না, মানে এত বেশি প্রাইস ছিল না শেয়ারগুলোর যে না ওইখান থেকে এখন পড়তে হবে, এখান থেকে শেয়ারগুলোর প্রাইস পড়তে হবে, ব্যাপারটা কিন্তু এরকম ছিল না। তারপরে পড়ছে। এটা আমার হিসেব হচ্ছে মার্কেটে অনেক বেশি মার্জিন ছিল, এগুলাকে মানে রিপ্লেস করতে হবে, শেয়ারগুলোকে খেয়ে ফেলতে হবে। হ্যাঁ, তো এই কাজগুলাই ওই কিছু ব্রোকারেজ হাউস এবং কিছু মার্চেন্ট ব্যাংক করেছে। এখন করতে করতে ব্যাপারটা হয়েছে এমন এক জায়গায় আসছে, আসার পরে এখন আর কোনো সাধারণ বিনিয়োগকারী ভয়ে এখন আর শেয়ার কিনে না, সেলও দিচ্ছে না, কারণ এত বেশি লসে আছে বিনিয়োগকারীরা, তারা সেলও দিচ্ছে না, নতুন করে তারা কি বলে শেয়ার কিনতে হচ্ছে না, এবং নতুন কোনো বিনিয়োগকারী মার্কেটের একটা বাজে বিষয় পুরো দেশে ছড়িয়ে পড়ছে, যার কারণে কেউ এখন আর নতুন করেও এখানে আসতেছে না। আবার কমিশন থেকে একটা প্রেশার আছে, জরিমানার ব্যাপার আছে, ভয় আছে, এনবিআরের একটা প্রবলেম আছে যে এত টাকা মার্কেটে আসলে, মানে সমস্ত কিছু মিলেই মুরব্বীরা খুবই কষ্টে আছে এখন, যার কারণে মানে একদিকে তারপরে যে ওনাদের হাউস আছে, হাউজের খরচ আছে, স্টাফদের বেতন আছে, কিন্তু ওই মুরব্বীদেরকে কে বলছিল যে একটানে 1500 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস করে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে নিঃশেষ করে দিতে হবে? এই খেলায় তারা মেতেছে কেন? এটা শাস্তি তাদের হওয়া উচিত, এবং সেই শাস্তিটাই তারা এখন পাচ্ছে। আইপিও বন্ধ, আমি খুশি। এই আইপিও দিয়ে অনেক বাণিজ্য হয়েছে, ভুয়া আইপিও সকল নিয়ে আসছে মার্কেটে, নিয়ে এসে অনেক বাণিজ্য করছে। এখন গত 6 মাস থেকে আর কোনো আইপিও নেই, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কারণ এখান থেকে কিছু হাউসগুলো কিন্তু, আমি আর আপনি তো আইপিওতে অল্প কয়টা শেয়ার পাই, কিন্তু হাউসগুলো মার্চেন্ট ব্যাংকগুলো কিন্তু তাদের কোডে অনেকগুলো শেয়ার থাকে, কারণ তারা যেহেতু মার্কেট মানে তারা কিন্তু অনেক বেশি আইপিওতে শেয়ারগুলো অনেক বেশি পায়, তারা অনেক ওই আইপিওর টাকা দিয়েও তারা কিন্তু অনেক দিন চলতে পারে। তাদের সেকেন্ডারি মার্কেটে ইনভেস্টমেন্ট না করলেও চলে না, তারা অনেক হাউস তাদের এটা কি বলে এই টাকা মার্কেটে পুঁজি সেকেন্ডারি মার্কেটে না এনে তারা ফ্ল্যাট কিনছে, জমি কিনছে, গাড়ি বাড়ি করছে, অন্য জায়গায় ইনভেস্ট করছে, যেটা আইনে আছে। তারা কি বলে ইয়েতে ইনভেস্ট করবে, মার্কেটে ইনভেস্ট করে 450 কোটি টাকা না কত কোটি টাকা তারা বিভিন্ন জায়গায় অন্য জায়গায় ইনভেস্ট করছে, অথচ তারা মার্কেটকে নাকি ভালোবাসে। তো সুতরাং তাদের এই ইয়েটা দরকার আছে। আমি মনে করি মার্কেট এখন যেভাবে চলতেছে এইভাবে আরও কিছুদিন চলার দরকার, তাদের শাস্তির দরকার আছে। আর আপনাদেরকে বলবো কোনো শেয়ার লসে সেল দেবেন না। আর জেড ক্যাটাগরি আপনাদেরকে ভালোবেসে বা আমাকে ভালোবেসে প্রাইস বাড়ানো হচ্ছে না, ব্যাপারে সাবধান থাকবেন, খুবই সাবধান থাকবেন। আর ব্রোকারেজ হাউসগুলোর ব্যাপারেও আপনারা একটু সাবধান। আরেকটা বিষয় আমি বলি, এই বিষয়টা একটু বলতে হবে, সেটা হচ্ছে এই ইদানিং কিছু লোকজন কিছু টেলিভিশন চ্যানেলে আসে, সুদের হার বেড়ে গেছে, সঞ্চয়পত্রের সুদের হার বেড়ে গেছে, এই জন্য মার্কেটে নাকি টাকা নাই, সবাই নাকি ব্যাংকে চলে গেছে, সঞ্চয়পত্রের সুদের হার চলে গেছে। তো আমি গতকালকে বলছিলাম যে 20 সালে তো সুদের হার ছিল 5 থেকে 6%, তখন মার্কেট কেন পড়ছিল? কোনো উত্তর নাই। কিন্তু আপনাদেরকে আর একটা কথা মনে করে দিই, 2010 সালে আমি নিয়েই বলতেছি, মানে রেকর্ড নিয়েই বলতেছি, 2010 সালে ইন্ডেক্স যে কত 10,000-এ গেছিলো না 8,000-এ গেছিলো, অনেক বেশি, মানে একটা শেয়ারের প্রাইস 12-1300 টাকা, মানে সবচেয়ে বেশি আওয়ামী লীগের আমলে যে পতনটা হয়েছিল পরবর্তীতে 11 সালে 10 সালে এসে 9 থেকে যে 10 সালে শেয়ারের প্রাইস বাড়ছিল এত দ্রুত, মানে যেটা কল্পনারও বাহিরে, 96 সালের মতো,
তখন ব্যাংকের ইন্টারেস্ট ছিল 12 থেকে 13%। তাহলে এখনকার থেকে তখন ব্যাংকের ইন্টারেস্ট রেট বেশি ছিল। তাহলে তখন মানুষ ব্যাংকে না গিয়ে পুঁজিবাজারে আসছে কেন? আর এখন ইন্টারেস্ট রেট মাত্র 10%, তাও সব ব্যাংকে না। তাহলে এখন পুঁজিবাজার রেখে ব্যাংকে যাচ্ছে কেন? এগুলো হচ্ছে গাল গল্প, এগুলো হচ্ছে মানে প্যানিক দেওয়া। আপনারা একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। কোনো শেয়ার লসে সেল দিবেন না। আপনারা কোনো শেয়ার লসে সেল দিবেন না। যদি আপনার কাছে ফ্রি টাকা থাকে, আপনি ভালো কিছু শেয়ার আছে যাদের ডিভিডেন্ড, ইপিএসটা দেখবেন পজিটিভ গত বছরের তুলনায়, নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখবেন পজিটিভ গত বছরের তুলনায়, ডিভিডেন্ড দেখবেন ভালো এবং শেয়ার প্রাইস দেখবেন কম। ওই জায়গায় নিশ্চিন্তে আস্তে করে শেয়ার কিনে রাখেন, জাস্ট 5-6 মাসের জন্য। আশা করি ব্যাংকে ইন্টারেস্টের থেকে এখানে আরও অনেক বেশি প্রফিট করে বের হতে পারবেন। আর দিন এভাবে থাকবে না। আসলে এখানে অনেকগুলা প্রবলেম আছে মার্কেটে এই মুহূর্তে। এখানে টাকার আপনারা যে 275 কোটি টাকা আজকে লেনদেন দেখলেন, মার্কেটে টাকা নাই? মার্কেটে অনেক টাকা আছে, অনেক টাকা আছে। টাকার অভাব নাই। এরা ব্রোকারেজ হাউসের মালিকগুলো টেলিভিশনে এসে বলে যে আমরা চাইলে 30,000 কোটি টাকা মার্কেটে নিয়ে আসতে পারবো। এটা কোনো বিষয় না। কমিশনের সাথে একটা গ্যাপ আছে। এটা হচ্ছে মূল বিষয়, যেটা অর্থ উপদেষ্টাও কিছুদিন আগে বলছেন। তো সব কিছু মিলিয়ে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। খুব দ্রুত কোনো ট্রানজ্যাকশানে যাবেন না। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।